সমাজটা সোশ্যাল মিডিয়ার প্রোগ্রেসিভ হয়েছে, মানে নিজেদের কবর আমরা নিজেরাই খুঁড়ছি। যে বাঙালিকে আত্মঘাতী বাঙালি, সবাই মিলে ভাবতে শুরু করবে আমাদেরও পুষ্পাটু বানাতে হবে। সৌম্যর সাথে কথা বলে আমার খুবই ভালো লাগে সবসময়, এবং সবাই প্লিজ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওর চ্যানেলটার নাম হচ্ছে সৌম্যস থট, এটা সবাই সাবস্ক্রাইব করবেন, দেখবেন। নমস্কার, আমি সৌম্য। তো আজকে আমাদের সাথে রয়েছে হচ্ছে বিনোদিনী ছবির রাইটার প্রিয়াঙ্কাদি। তো প্রিয়াঙ্কাদির সাথে আজকে বহু দিক নিয়ে কথা হবে, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয়াঙ্কাদি, তোমার সাথে তো আগেও কথা হয়েছে। ধরো এই যে বিনোদিনী, আলটিমেটলি যেটা দেখা গেল যে একটা নারীর লড়াই আর একটা নারী লিখলো, মানে একটা কোইন্সিডেন্স বলা যায়। মানে প্রথমে আমি যখন স্ক্রিপ্টটা পাই, মানে সেটা হয়তো মানে 2019 সালের শেষের দিকে মানে তখন ওরা সবে, মানে তখন দেব প্রডিউসার ছিলেনও না, মানে তখন অরিত্র ওই অ্যাসর্টেড মোশন ওরা আর কি প্রথম চালু করেছিল, কাজটা করবে বলে একটা অ্যানাউন্সমেন্ট করে সেই সময় আর কি পরিণীতা হয়। তো পরিণীতার পরে একটা আমার সাথে যোগাযোগ হয় ওদের, তখন আমাকে বলে যে এরকম কাজটা একটা আমরা স্টোরি ভেবেছি, তো সেটা নিয়ে একটা কাজ করার কথা। তো এটা শুনে তো আমি খুবই ইন্টারেস্টেড হই, মানে একটা বায়োপিক লিখতে পারা, মানে সেকেন্ড ছবিটাই একটা বায়োপিক লিখতে পারা একটা বড় ব্যাপার। সেই হিসেবে কাজটা শুরু হয় আর কি প্রথম। বাট তোমার মানে ধরো পরিণীতাও একটা উমেন সেন্ট্রিক ফিল্ম ছিল, এটাও একটা উমেন সেন্ট্রিক ফিল্ম, মানে পুরুষদের জন্য কিছু ভাবছো না? পুরুষদের জন্য ভেবেছি, এবং পুরুষদের জন্য যেটা ভেবেছি সেই স্ক্রিপ্ট লকও হয়ে গেছে, সেটার প্রি প্রোডাকশানও চলছে। হয় এখন জানি না সেটা কবে কি হবে, কারণ একটা আনসার্টেন ব্যাপার থাকে যে কতটা কী হবে। প্রি প্রোডাকশান হয়েছে, এই অবধি রয়েছে, স্ক্রিপ্ট জমা হয়ে গেছে। পরিণীতার পরই হয়ে গেল কোভিড, মানে তখন অলরেডি আমার দুটো ছবি লক হয়ে গিয়েছিল। মানে একটা হয়েছিল বুমবাজার হাউস থেকে হওয়ার কথা ছিল, মানে পুরোপুরি, মানে তখন নামটা কি আমি বলতে পারবো? না, এখন আমি বলতে পারছি না, আমি বলে দিতাম। তো সেইটা আর কি বুমবাজার করবেন, একদম ঠিকঠাক হয়ে যায়, লক হয়ে গেছে। যে আমরা শুধু জাস্ট যে বছর আর কি কোভিড মানে লকডাউনটা হলো 20 সালের তোর পয়লা বৈশাখে আমাদের কথা ছিল যে আমরা কাজটা শুরু করব, মানে পুজো টুজো হবে, শুভ মহরত হয়ে কাজ শুরু হবে। শুভ মহরত তো হলোই না, তোর মার্চ মাসেই হয়ে গেল লকডাউন, মানে এপ্রিলে করব, মার্চে লকডাউন। মানে সেই ছবিটা যে আজও রয়েছে, এবং আজও বুমবাদা আমাকে এখনও বলেন যে প্রিয়াঙ্কা তুমি গল্পটা কাউকে দিও না, ওই ছবিটা আমরা করবো। বুমবাদার এখনো ইচ্ছে আছে, এখনো ইচ্ছে আছে, মানে ইভেন বিনোদিনীর পরেও এই কথাটা হয়েছে আমাদের যে আমরা করছি কাজটা। এখন জানি না, মানে সেটা চরিত্রের খুব খিদে থাকে যে সকালে উঠে নাকি ভাবেন যে কি ক্যারেক্টার করা বাকি। বুমবাদার সত্যি কথা বলতে আমার মানে টাচউড বলতে নেই, মানে সেই ছবিটা কিন্তু স্ক্রিপ্ট আমার প্রথম লেখা। মানে আমি পরিণীতা তো আমরা গল্প লিখেছিলাম, আমি সেটা পদ্মনাভদা স্ক্রিপ্ট করেছিলেন, কিন্তু আমি বলছি যে স্ক্রিপ্ট লেখা, পুরো স্টোরি, স্ক্রিন প্লে, ডায়লগ লেখা, সেই ছবিটা যেটা বুমবাদা পছন্দ করেন, মানে সেইটা থেকে আমি সত্যি কথা বলতে কনফিডেন্সটা পাই প্রথম, মানে যে আচ্ছা ঠিক আছে, তো বুমবাদা ইন্ডাস্ট্রি পছন্দ করেছেন। হ্যাঁ, উনি পছন্দ করেছেন, এবং উনি আমাকে লকডাউনের সময় ফোন করে বলেছিলেন যে প্রিয়াঙ্কা এই স্ক্রিপ্টটা কাউকে দেবে না, কিন্তু আমি করবো এটা। মানে উনি লকডাউনে বাড়িতে বসে, সবাই একটু অফ ছিল, কাজকর্ম সময় পেয়েছিলেন, তো সেই সময় ওই স্ক্রিপ্টটা উনি 2-3 বার পড়ার পরে উনি এতটাই এনগ্রসড হয়ে যান, বলে যে এটা কিন্তু আমি করছি ফাইনাল, মানে এটা তুমি কাউকে দিচ্ছ না। মানে সেই ছবিটা আমাকে কত লোক চেয়েছে বিশ্বাস কর, মানে কত প্রডিউসার, কত জায়গায় আমি শুনিয়েছি গল্পটা, হয়তো শুনেছি। তোমার নিজের গল্প তো? হ্যাঁ, আমার গল্প। আমার একটা বই বেরিয়েছিল বইমেলাতে, তো সেইটা আমার সেই সময় পরিণীতার পরে সেই বইয়েরই একটি গল্প, সেটাও আর কি। সেই জন্য আমাকে অনেকে পড়ে গল্পটা অ্যাপ্রোচ করেন যে এই গল্পটা তুমি করতে চাও কিনা, এরকম। তো বুমবাদা যেহেতু বলে রেখেছি, আমি কাউকে দেইনি আজ অবধি, তো চলছে, ওইটা নিয়েই চলছে এখনো অবধি। জানি না, হতে পারে কখন হবে জানি না, কিন্তু বুমবাদা বলেছেন, এইবার এখনও বলেছেন, মানে বিনোদিনী রিলিজের পরেও কথা হয়েছে একবার, তো বলেছেন যে ওটা কিন্তু আমরা করছি। কবে? হ্যাঁ, সেটা তো দেখা যাক কবে হয়, সেটা তো আর যাই না, সেটা আমার ইচ্ছে হবে না, সেটা এখন দেখা যাক কি হয়। মানে বিনোদিনীর যে লড়াইটা ছিল, সেটা কি তুমি একজন নারী হিসেবে কি তোমার কোথাও বুঝতে বা লিখতে কি অনেকটা ইজি হয়েছিল? হ্যাঁ, এটা একদম সত্যি কথা, কারণ আমি যেটা দেখলাম, মানে লিখতে গিয়ে বা পড়তে গিয়ে, মানে সত্যি কথা বলতে বিনোদিনীর গল্পটা পড়লে মানে গায়ে কাটা দেয়। মানে বিনোদিনীর যে জীবনীটা পুরোটা পড়তে গিয়ে মনে হয় যে মানে আমরা সেই যে এত বছর, 144 বছর আগে যে একটা গল্প পড়ছি, কিন্তু সেই যে নারীদের নিয়ে যে স্ট্রাগল, সেই আমরা মনে হয় 2025-এও সেই একই জায়গায় দাঁড়িয়েছি কোথাও গিয়ে মনে হয়। মানে অনেক কিছু এগিয়ে গেছি, আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি, হয়তো তারা সেই সময় সেই স্ট্রাগলটা করেছিলেন বলে আমরা আজকে আজকে আমরা সিনেমায় কাজ করতে পারছি বা লিখতে পারছি, মানে সেই স্বাধীনতাটা পেয়েছি। সেইগুলো হয়তো তাদের স্ট্রাগলের জন্যই পেয়েছি, কিন্তু কোথাও গিয়ে যে সেই পারসেপশন, মানে সেটা কিন্তু একই রয়েছে। মানে সেই মেয়েদের স্ট্রাগলটা কিন্তু কোথাও না কোথাও আজও প্রাসঙ্গিক, মানে এটাই মনে হয়। তাহলে কি ও তো সমাজ এখনো সেভাবে বদলায়নি? মানে ধরো সমাজ মুখে মুখে বদলেছে, আমার মনে হয় সমাজটা সোশ্যাল মিডিয়ার প্রোগ্রেসিভ হয়েছে। মানে শুধু আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই লিখে দিই যে আমরা অনেক উন্নত হয়ে গেছি, আমরা মেয়েদের সম্মান দিই, তাহলে আমাদের রিসেন্ট কিছু ঘটনাই আমরা দেখতে পেয়েছি, মানে সমস্ত কিছুতেই দেখ যে কিছু আলটিমেট কিন্তু বদল হয়নি, মানুষের মন থেকে গিয়ে সেই বদলটা আসেনি, আমার মনে হয়। তাই যে 5-6 বছর ধরে মানে এই পুরো জিনিসটা হয়েছে প্রায়,
মানে কীভাবে এটা চেঞ্জেস হতে হতে, কারণ আমি যতদূর জানি যে এটা অনেক চেঞ্জ হয়েছে। প্রথম যেটা বলছিলাম যে কোভিডের পরপর, মানে কোভিড হয়ে গেল, প্রথম যখন আমি কাজটা শুনলাম যে একটা দুপাতার একটা গল্প ছিল, যেটা কিনা তখন ওরা তোমায় কিভাবে কন্ট্যাক্ট করে? মানে এটা আমার পুরোপুরি সোশ্যাল মিডিয়ার থ্রুতেই কন্ট্যাক্ট, মানে আমি কাউকে চিনতাম না, তো ওরাও আমাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতেই জানতে পারে যে আমি পরিণীতার রাইটার। তো সেই হিসেবে পরিণীতা দেখে ওদের ভালো লেগেছিল। তো সেই সময় দেব ছিল না অনবোর্ড অ্যাজ এ প্রডিউসার, তখন মানে অ্যাকচুয়ালি কোনো প্রডিউসার অন্য ছিলেন। তো সেই যাই হোক, সেটা আমি জানি না ঠিক বিষয়টা। তখন আমি যেটা জানতে পারি যে বিনোদিনী সম্পর্কে একটা বায়োপিক করার কথা হচ্ছে, এবং তার একটা স্টোরি আমি পাই, দুপাতার একটা স্টোরি পাই। সেই স্টোরিটা ছিল, যে স্টোরিটা আমরা পরে, সেই স্টোরিটা আমরা আর কাজ করিনি, যে স্টোরিটা আগে লিখেছিলেন যিনি। তো সেই স্টোরিটা ছিল যে বিনোদিনী থিয়েটার ছেড়ে দেওয়ার পর, 23 বছর বয়সে উনি থিয়েটার ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে উনি বেঁচেছিলেন কিন্তু দীর্ঘ একটা জীবন, প্রায় 83-84 বছর মতো বেঁচেছিলেন, মানে 80s অবধি বেঁচেছিলেন। তো সেই যে একটা 23 থেকে এত লম্বা একটা জীবন, সেইটায় উনি কী করছেন সেরকম একটা কাল্পনিক একটা যদি গল্প বানানো যায়, সেরকম একটা স্টোরি ফর্ম করে প্রথমে ওরা ভেবেছিল কাজটা করবে। তো সেই স্টোরিটার আমাকে পাওয়ার পরে সেই স্টোরিটার ওপর স্ক্রিন প্লে ডায়লগ করি আমি একটা, যখন আমাকে বলা হয় মোটামুটি উইদিন আ মান্থ আমি করে দিয়েছিলাম। তো করে দেওয়ার পরে তখন দেব আসে অ্যাজ আ প্রডিউসার কিছুদিন পরে, তখন তারপর তাকে শোনাই। তারপর লকডাউন হয়ে যায়, মোট কথা লকডাউন হয়ে যাওয়ার পরের কথা বলছি, মানে সেই লকডাউনের টাইমটা তো গ্যাপ হয়ে গেল, মানে এটা তো গ্যাপ হয়েই গেল, মাঝখানের টাইমটা সবারই নষ্ট, কিছুই হলো না। নষ্ট হওয়াতে আরও একটা ব্যাপার হলো যে পড়তে সুযোগ পেলাম, প্রচুর পড়লাম, অনেক রিসার্চ করার সময় পেয়ে গেলাম। আর এটা নিয়েই পুরো লেগে পড়েছিলাম, মানে এটা যেহেতু করবো, মানে এর পিছনে খুঁটি নাটি যত রকমের যা যা, মনে হয়নি যেটা হবে কি হবে না, মানে সেই বুমবাদার মতো ব্যাপারটা হয়ে যাবে না তো? না, তখন ব্যাপারটা কোনোটাই মনে হয়নি যে হবে কি হবে না, কারণ কোভিডটা দেখ সবই বন্ধ হয়েছে, আলটিমেটলি খুলবে যখন সবই কিছু না কিছু তো হবেই। আর সময় নষ্ট করি কি, আমি সত্যি কথা বলতে আমি পড়তে ভীষণ ভালোবাসি, মানে আমি যখন কিছু না কিছু পড়তে থাকি কোনো না কোনো সময়। তো আমি ওই জন্য পড়ে দেখছি, মানে যত যা কিছু, যেখানে যা যা বই এ সম্পর্কিত যা যা হয়, খুঁটিনাটি তথ্য যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে সমস্ত। তোমার লেখার হ্যাবিটটা কি মানে ছোটবেলা থেকেই নাকি, না এটা কিভাবে? হ্যাবিটটা ছোটবেলা থেকে ঠিক বলা ভুল, মানে লিখতাম, হ্যাঁ স্কুল ম্যাগাজিন আমি লিখেছি, সব কিছু লিখতে চাইতাম, লিটারেচার নিয়ে পড়বো সেরকম একটা ছোটোবেলা ইচ্ছে ছিল। তারপর যদিও সায়েন্স নিয়ে পড়েছি আলটিমেটলি, পরে আবার গ্র্যাজুয়েশনে গিয়ে ইংলিশে চলে যাই। তো সেটা থেকে ইংলিশ লিটারেচার, মানে ধরো বাংলাটা তো মানে আমাদের ওই ক্লাস 10-এর পর আর বাংলা পড়া হয় না, খিস্তি ছাড়া কেউ ব্যবহার করে না বাংলাটাকে, তো তারপর আবার বাংলা নিয়ে কাজ করে, এটা তো খুব ডিফিকাল্ট ছিল না। যেহেতু বাংলা, আমি বললাম বাংলা লিটারেচারটার প্রতি আগ্রহ আমার খুবই ছিল, মানে বাংলা কেন ইংলিশ দুটোই, মানে লিটারেচারের প্রতি আমার আগ্রহটা ছিল। তো সেই কারণে আমি পড়তে চাইতামও আগে। তারপর আলটিমেটলি আমি সেই পরে স্ট্রিম সায়েন্সেই চলে যাই, 11-12 সায়েন্স পড়ি, 1 বছর কেমিস্ট্রি অনার্সও পড়েছিলাম। তারপর আলটিমেটলি ওই সেই লিটারেচারের প্রতি ভালোবাসা, রাসায়নিক বন্ধন, তারপরে ওইটাই বলতে পারিস যে ওই সেই যেভাবে ঘুরে ঘুরে যেটা হওয়ার থাকে সেটাই হয়। তো ওই আলটিমেটলি গিয়ে ইংলিশেই চলে গেলাম, তারপর ইংলিশেই মাস্টার্স। তো সেই জন্য তারপরে কলেজ ছাড়ার, কলেজেও আমরা আমার একটা বন্ধু মিলে সেই বই ফই লিখবো বলে অনেক কিছু ঠিকঠাক করেছিলাম, লিখে ফেলেছিলাম। না, তখন আমরা ইংলিশ পড়ছিলাম, তখন আবার ইংলিশের ভূত মাথায় ছিল যে ইংলিশেই বই লিখবো। আমি ওটাই বলছি যে একটা বিরাট গ্যাপ পড়ে যায়, মানে তখন দেখা যায় যে মানে ধরো এখন একটা গ্যাপ পড়ে গেলে একটা বাংলায় একটা বাক্য লিখতে গিয়েও অনেকটা বেগ পেতে হয়। না, আমার সেটা হয়নি কোনোদিন। একটা কথা, মানে আমার মনে হয় যে এটা আমাদের একজন বাঙালির, মানে এদের ভুল ধারণা যে কিন্তু যে ইংলিশটা জানলে বোধ হয় বাংলাটাকে ইগনোর করতে হয়, কিন্তু আমার মনে হয় যে যদি নিজের মাতৃভাষাকে ঠিকভাবে আমরা না জানতে পারি, ততক্ষণ আমি কোনো ফরেন ল্যাঙ্গুয়েজই শিখতে পারবো না। মানে আমার মাতৃভাষা ধরো আজকের দিনে শিখি বা কী হবে, মানে তোমার আজকে ছেলে রয়েছে, তুমি কি, আমি জানি না তুমি বাংলা মিডিয়ামে থাকা হয়তো নিশ্চয়ই পড়াবে না তার ভবিষ্যতের জন্য, তাকে ইংলিশ মিডিয়ামেই পড়াতে হবে। সেটা দেখ, সেটাও একটা পার্সপেক্টিভ। সেটা হয়তো বাংলা মিডিয়ামের সব স্কুলগুলোর সেই মান উন্নত নেই বলে, কিন্তু যে কথাটা বললি, মানে আমি আগাগোড়া চেয়েছি যে আমার যদি ছেলে মেয়ে আমি বাংলা মিডিয়ামে পড়াবো, এটা মানে আমার একটা জেদ বলতে পারিস, যে সেটা জানি না আমি কতটা কি করতে পারবো। কেন বলছি যে এটা আমি নিজে বাংলা মিডিয়ামে পড়ে যদি আমি ইংলিশ লিটারেচার পড়তে পারি, মানে সেটা আমার মনে হয় যদি আমার বাংলাটা স্ট্রং হয়, মানে আমি যে স্টুডেন্টের উপর না নির্ভর করে, এটা আমার মনে হয় যে মানে বাংলা স্ট্রং হয় আজকের দিনে দাঁড়িয়ে কি হবে। তুই যদি বাংলাটা না জানিস, আমার মনে হয় নিজের মাতৃভাষা যদি আমি না জানি, প্রত্যেকেই সে যার যেটা মাতৃভাষা, বাংলা বলে আমি বলছি না, সে যদি নিজের মাতৃভাষাকে না জানে, তা আমার মনে হয় কোনো ভাষাই সে শিখতে পারবে না। আমার এটা ধারণা, মানে এটা আমাদের টিচারও বলতেন যে নিজের ভাষাটাকে দখল নেই যার, মানে সেইটায় যদি আমি দখল না থাকে ভালো করে কিন্তু কোনো শেখা যায় না। আমার দুটো তো কমপ্লিটলি আলাদা ভাষা, তুমি যেটা বলছো হয়তো আবেগের কথা বা এই বিষয়টা আবেগের কথা নয় রে, এটা মানে এটা কিন্তু সব জেনুইন ব্যাপার, মানে সায়েন্টিফিক্যালি এটা পসিবল। আমার মনে হয় যে তুই যত দেখবি যে যত ভালো ইংলিশ জানেন, মানে যদি কেউ বাঙালির কথা বলছি, বাঙালি ব্যক্তিত্ব হয়, তিনি তার বাংলাও ততটাই স্ট্রং, এটা কিন্তু তুই খেয়াল করে দেখবি।
ততটাই স্ট্রং। তুই কোনো ব্যক্তিত্ব এরকম খুঁজে পাবি না যিনি প্রপারলি, আমি সে কিন্তু মানে তোর কলোকিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলছি না, ইংলিশ জানা মানে আমি কনভারসেশনের কথা বলছি না, মানে রিটেন ইংলিশের কথা বলছি, যিনি ভালো লিখতে জানেন ইংলিশ, বাঙালি যদি হন তিনি, বা তার খেয়াল করে দেখবি এই জিনিসটা যে তিনি ভালো বাংলা লিখতে জানেন না, তার কোথাও দুর্বলতা আছে, তার এটা হতেই পারে না, এটা অসম্ভব, মানে আমি একদম গ্যারান্টি নিয়ে বলতে পারি। ধরো এখনকার আমি অনেক ইংলিশ মিডিয়াম পড়াই, দেখেছি যে তাদের মধ্যে কোথাও বাংলা সম্পর্কে কোনো সেই রকম সচেতনতা নেই, এবং সেটা তাদের বাড়ি থেকেও কোনো যে এটা নিয়ে যে খুব বিরোধ রয়েছে যে তুমি কেন বাংলা শিখছো না বা তুমি কেন রবীন্দ্রনাথ পড়ছো না, মানে তারা এটাকে খুব মানে মেনে নিয়েছে। এবং খুব যেটা বাস্তব জীবনে এটা তো দেখাই যাচ্ছে যে বাংলা শিখে আজকের দিনে আর কিছু হচ্ছে না, মানে সেটা ওই বাংলা ছবি লিখতে গিয়েও সেই একই অবস্থা, সেটা নিশ্চয় হয়তো তুমি আসবে, মানে সব মিলিয়ে বাংলা শিখে আর কিছু হচ্ছে না। এটা লোকে আবার ভাববে হয়তো আমি বাংলা বিরোধী, কিন্তু তা নয়, বাট অ্যাকচুয়াল ফ্যাক্টটাই বলছি আমি। না, বাংলা শিখে কিছু হচ্ছে না, থেকেও বড় কথা কি বলতো, যে মানুষ বাংলা মানে ওই যে ওই জিনিসটা ধারণাটা মানুষের মাথায় খুব ভালো করে গেঁথে দেওয়া হয়ে গেছে যে যেভাবে যে বাংলা শিখে আর কিছু হবে না। কি হচ্ছে তাহলে আমি সেটাই কি কি হচ্ছে সেটা নয়, কি কি হচ্ছে মানে বাংলা না শিখেই বা কি কি হচ্ছে সেটা ওটা জানার বিষয়। যে বাংলা, আমি এটাই বললাম, যেটা আমি বললাম যে মানুষের একটা তুই বাড়ির ভিত বলে না, তুই একটা বাড়ির নিচতলাটা না করে যদি তুই ওপরতলাটা করতে চাস, আমার মনে হয় ঠিক মাতৃভাষাটা না জেনে ইংরেজি শিখতে যাওয়াটা ঠিক সেই রকম ব্যাপার, তুই ভেঙে যাবে বাড়িটা না। আর যে বিনোদিনীর কথাই বলি, যে বিনোদিনী যে একটা এরকম একটা কাজ হয়েছে সেটা মানুষের সেলিব্রেট করা উচিত। সেটা তো সেইভাবে তো দেখতে পেলাম না, যে খুব যে প্রচুর মানুষ এটাকে দেখলো, মানে তুমি যে আবার সেই কালচার শিকড়, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এখনকার জনগণ শিকড়ের প্রতি খুব একটা সচেতন নয়। না, নয় তো, মানে সেটা সত্যিকারেরই নয়। মানে প্রথমেই বললাম যে বাঙালি হচ্ছে মানে আত্মবিস্মৃত জাতি, এরকম কোথাও নেই। আর মানে আমরা নিজে ডিবেট হয় যে বাঙালি কি আত্মঘাতী বাঙালি। হ্যাঁ, আত্মঘাতী বাঙালি, বাঙালি সম্পূর্ণ আত্মঘাতী বাঙালি। এবং মানে এই যে নিজের শিকড়কে ভুলে যাওয়া, যে কারণে সব জায়গা থেকে গিয়ে মানে কোথাও মানে না ঘাড়কা না ঘাটকা পজিশন হয়ে যাচ্ছে বাঙালিদের। কেন হচ্ছে মানে এইটাই, কারণ নিজের শিকড়কে যে মর্যাদা দিতে পারছি না আমরা, সেই কারণেই বোধ হয় আমাদের কারণটা কি। আমার মনে হয় তারাও কি বুঝে যে না বেকার দূর, আমি একে অবহেলাই করি কারণ এই আমার কিছু কাজে লাগে না, এরকম কি একটা নেচার হয়ে যাচ্ছে কোথাও কি। আমি দেখেছি প্রচুর বাঙালি মানে রাস্তাঘাটও বাংলাটা জানলো সেই হিন্দিতে কথা বলে না, হিন্দিতেও বলে না। মুশকিলটা হচ্ছে কি যে না হিন্দিতে বলে, না ইংরেজিতে বলে, না বাংলায় বলে, মানে কিছু একটা শুদ্ধভাবে বললেও কিন্তু মানুষের বুঝতে সুবিধা হয়, কিন্তু সেটা বলে না। যেটা বলে বাংরেজি বলে, নইলে কি একটা হিন্দি বাংলা ইংরেজি মিলিয়ে জগা কিছুর একটা কিছু বলে, মানে যেটাতে মানে সাংঘাতিক বাজে লাগে শুনতে, কিছুই বোঝা যায় না। মানে এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যে একটা ভাষা বলছি যে সেই ভাষাটার কোনোটাই নেই, এটার থেকে খাপছাড়া দিয়ে ওটার থেকে খাপছাড়া দিয়ে বলে, মানে কোনোটাই কিন্তু সে জানে না। ইভেন দেখবে তুমি অজস্র বানান ভুল দেখতে পাবে, মানে ধরো সোশ্যাল মিডিয়া, মানে তো আর বলতেই চাই না, মানে বানান ভুল নিয়ে তো বলতেই চাই না, যে বানান ভুল মানে মানুষ কি মানে উদাসীন, সবচেয়ে বড় কথা এত ইনডিফারেন্স স্পেলিং নিয়ে, মানে প্রচণ্ড ইনডিফারেন্স রয়েছে, মানে লোকে খুব ক্যাজুয়াল মনে করে যে কি আছে, বড় বড় সেলিব্রিটিরাও সেটা মানে খুব মানে এটা মানুষ একটু ক্যাজুয়াল। মানুষ কি বলতো মানে বানানের প্রতি সচেতন হওয়া যে উচিত, মানে আমাদের যেমন মনে হয় যে বানান একটা ভুল দেখলে পরে একটা কোনো একটা অস্বস্তি হতে শুরু করে দেয়, এটা একটা হয়, কিন্তু সেই জিনিসটা মানুষের মধ্যে নেই। মানুষের মনে কী হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টই তো করেছি, এটা বানান ভুল হতেই পারে, টাইপও হয় সেটা অন্য কথা, টাইপও মানুষের হতেই পারে, সেটা তারপর অনেকে ভুল করে আবার বলে যে টাইপ হয়ে গেছে, সেটাও হয়, সেরকমও হতে পারে, জানি না, সেটা নিয়ে কিছু বলবো না। তখন দেব যখন অ্যাজ আ প্রডিউসার শোনেন গল্পটা, তখন দেব বলে যে না এই গল্পটা দিয়ে তো আমাদের কোনো কিছু হবে না, কারণ এটা সবচেয়ে বড় কথা যে বিনোদিনীর যখন ফেম পেয়েছিলেন, কেরিয়ারের মধ্য গগনে ছিলেন, মানুষ যেই সময়টা শিখরে উঠেছে সেই সময়ের কথাই গল্প জানতে চায়, মানে উত্থানের গল্পটা জানতে চাইবে মানুষ। যখন কেরিয়ার ছেড়ে দিয়েছেন সেই সময় থেকে একটা কাল্পনিক গল্প বানিয়ে নিয়ে লিখে নিয়ে যাওয়ার তো কোনো মানে নেই, মানে সেটা নিয়ে কোনো ইন্টারেস্ট গ্রো করবে না মানুষের। আর সেটা ইতিহাসও নয় বেসিক্যালি, কারণ সেটা নিয়ে কোনো রিসার্চেরও প্রয়োজন নেই, কারণ সেটা তো আমি জানি না, মানে একটা মানুষের কল্পনা, মানে একটা কল্পনা করে নিলাম যে অমুক হতে পারতো। সুচিত্রা সেন যেমন আড়ালে চলে গেছিলেন, বিনোদিনী যেমন আড়ালে গেছিলেন, এবং সুচিত্রা সেনও তাই, জীবদ্দশায় অনেকদিন বেঁচে ছিলেন কিন্তু আড়ালে ছিলেন। এই যে আড়ালের সময়টা আমরা জানি না, এটা কিন্তু একটা গল্প বানাই, সেটাকে নিয়ে আবার অনেকে ইউটিউব ভিডিও অনেক বানায় যে সুচিত্রা সেন, সেরকম যদি কিছু একটা গল্প বানাই আমরা যে সুচিত্রা সেন আড়ালে যাওয়ার পরে কি হয়েছিল, সেটা আমার নিজস্ব কল্পনা হবে, সেটা তো কোনো ইতিহাস নয়, সেটা নিয়ে কোনো রিসার্চের দরকার নেই। হ্যাঁ, নিজের রিসার্চের দরকার নেই, সেই গল্প সেরকম একটা গল্প প্রথমে হয়, তো সেই রিসার্চে তো কোনো প্রয়োজন ছিল না, তো সেইটাতে সেই গল্পটা যখন ক্যান্সেল হয়, সেটা ক্যান্সেল হয়ে আমাকে নতুন করে গল্পটা লিখতে বলা হয়। তো নতুন করে যেই সময়টা উনি মানে ছোটোর থেকে, মানে একদম বিনোদিনীর জীবনের ছোটো থেকে গল্পটা, যেটা আমার পুটিকে দেখতে পেয়েছি আমার ছবিতে, সেই পুটির থেকে শুরু হয়ে তার ওই সেই বেশ্যাপল্লীতে বড় হওয়া, এই থেকে শুরু হয়ে সে কীভাবে থিয়েটার জগতে প্রবেশ করলেন উনি, কীভাবে সেই একদম ন্যাশনাল থিয়েটার, বেঙ্গল থিয়েটার সমস্ত কিছু হয়ে শেষ অবধি তার কেরিয়ার শেষটা কোথায় গিয়ে হলো, মানে সেই অবধি একটা কভার করে লাইফটাকে নিয়ে আসা, সেরকম একটা স্টোরি ফর্ম করতে বলা হয়। তো তখন আমি
ইমিডিয়েটলি সেই গল্পটাকে আবার রাতারাতি চেঞ্জ করতে বসি, সেটা চেঞ্জ করি, সেই গল্পটা গিয়ে আবার শোনাই। লাগতো না যে এতগুলো প্রচুর প্রচুর মানে এইটা নিয়ে যে মানে এটা মানে জানি না আমি ভবিষ্যতে আরও কাজ করতে গিয়েও হয়তো এরকম অভিজ্ঞতা আমার হবে কিনা আমি জানি না, মানে এটা একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়ে রইলো জীবনে। মানে এতবার স্ক্রিপ্ট করেছি, এতবার চেঞ্জ করেছি, এতবার শুনিয়েছি, মানে এটা হয়তো আর ভবিষ্যতে হবে কিনা আমি জানি না। ইভেন প্রথম গল্পটা বোম্বাদাও শুনেছিলেন, বোম্বাদারও করার কথা ছিল, তো তখন যাই হোক কাস্টিং হিসেবে হয়নি বা বোম্বাদার সেই সময়টাও দিতে পারেননি বা কিছু হয়েছে। তো পরে আমার গল্পটাও বোম্বাদার শুনেছিলেন, তখন আমার মানে গল্পটা বলতে আমার স্ক্রিপ্টটা যখন আমি পুরো ফাইনাল স্ক্রিপ্টটা করি, তো সেই ফাইনাল স্ক্রিপ্টটা শোনেন, তো শুনে ওনারও খুব পছন্দ হয়েছিল। এবং টাচউড বলতে নেই, যিনি যারা যারা শুনেছেন আর্টিস্টদের মধ্যে, মানে কৌশিকদার নামটাও আমি বলেছিলাম যে গিরিশ ঘোষ মানে কৌশিকদাকে যখন বোম্বাদা করবেন না বা এরকম একটা কিছু, মানে গিরিশ ঘোষ বোম্বাদার করার কথা ছিল নাকি? না, প্রথমে রাঙাবাবুটা বোম্বাদাকে বলা হয়েছিল। তো রাঙাবাবুটা যেহেতু বোম্বাদা দীনেন গুপ্তর সময় করেছিলেন, তো দীনেন গুপ্তর সময় মানে 30 বছরের একটা গ্যাপে বোম্বাদা আবার রাঙাবাবু করছেন, যদি হতো মানে ভালো হাইলাইটেড হতো বিষয়টা, তো সেরকম একটা ভাবা হয়েছিল। তো বোম্বাদা বলেছিলেন যে আমার জীবনে একটাই ইচ্ছে যে যদি আমি করি তো গিরিশ ঘোষটা করবো, গিরিশ ঘোষটা করবো। তো সেরকম আবার একটা অন্য ছবিতে বোধহয় বোম্বাদা তখন গিরিশ ঘোষ করবেন এরকম কথা হচ্ছিল, সাজঘর। তো সেই ছবিটা তো পরে আমরা দেখতে পাইনি এখনো। তো যাই হোক, সাপার বোম্বাদা তখন সময়ও চেয়েছিলেন, কারণ গিরিশ ঘোষ চেহারা একটু ভারী ছিল, তো বোম্বাদা একটু সেরকম ডেডিকেশন দিয়ে কাজ করতে পছন্দ করেন, যে শশা দই ফুলতে একটা উনি তো যেরকম একদম মাচিও ম্যান হয়ে থাকে ওরকম তো গিরিশ ঘোষ মানাতো না, তো গিরিশ ঘোষের জন্য একটু খেয়ে দিয়ে মোটা হতে হবে। তো যাই হোক সেই সময়টা হয়নি যেভাবেই হোক, আর উনি বোধহয় কমিটেডও ছিলেন তখন সাজঘরের জন্য, সেই কারণে হয়নি। কিন্তু উনি স্ক্রিপ্টটা শুনে খুব খুশি হয়েছিলেন, মানে যেহেতু আমি বললাম বোম্বাদার সাথে আমার পুরো আগেই বিনোদিনী দেখার পর বলেনি যে এটা করলে ভালো হতো? না না, সেরকম কিছু হয়নি, কিন্তু বিনোদিনী দেখার পর উনি মানে উনি জানিয়েছেন, ভালো শুভেচ্ছা জানিয়েছেন, ভালো লেগেছে জানিয়েছেন। অ্যাজ আ প্রোডিউসার দেবকে তুমি কিভাবে দেখেছো? পারফেকশনিস্ট, মানে এক কথায় বলতে গেলে, এক ওয়ার্ডে বলতে গেলে, মানে হি ইজ আ পারফেকশনিস্ট। মানে সব কিছু একদম পারফেক্ট হতে হবে, খুঁতখুঁতে, ভীষণ নিজের কাজ সম্পর্কে খুঁতখুঁতে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে খুব খুঁতখুঁতে। সেটা হতে পারে মিউজিক, সেটা হতে পারে কস্টিউম, সেটা হতে পারে স্ক্রিপ্ট, মানে যে কোনো বিষয়। মানে অ্যাজ আ প্রডিউসার সেই ওভারঅল যে দায়িত্ব নিয়ে কাজ করাটা, মানে যিনি সিনেমাটা বোঝেন সেরকম কিছু আর কি, সেটা আমরা যেটা এক্সপেক্ট করি সেরকম একটা প্রডিউসার যদি সিনেমা বোঝেন, সেটা তো অবশ্যই একটা অ্যাডেড পাও না সবার জন্যই। তো সেরকম প্রডিউসার যিনি সিনেমাটা বোঝেন, কারণ তিনি যে সিনেমার অ্যাক্টর সেটা তো তিনি বুঝবেনই, সেরকমই একজন প্রডিউসার আমার মনে হয়। মানে সব কিছু নিয়ে ভীষণ খুঁতখুঁতে। হ্যাঁ, আমরা 11-12 যখন পড়ছি হয়তো সেই সময় দেব আস্তে আস্তে উঠছে, সেই সময় আর কি ছবিগুলো। তো সেরকম বয়স জেনে গেল, আমার বয়স সবাই জানে, আমার বয়স সোশ্যাল মিডিয়া আমি নিজেই লিখে দিই। তো সেরকম সময় দেবকে দেখেছি, হ্যাঁ সেই সময় দেবের মানে ক্রেজি, মানে সবাই, মানে আমাদের বরং আরেকটু ছোট যারা আমাদের থেকে, ঠিক আর 2-3 বছরের ছোট যারা আমাদের থেকে, তাদের মধ্যে ক্রেজটা মানে আরও দুর্দান্ত বেশি দেবকে নিয়ে। আমি হ্যাঁ, তখন প্রথম দেবের ওই চ্যালেঞ্জ, তো আমার চ্যালেঞ্জ, আমরা কলেজে আমি কেমিস্ট্রি অনার্স করি, সেই সময় চ্যালেঞ্জ আমার মনে আছে, মানে বাবা সে দল বেঁধে লোকজন দেখতে যাচ্ছে, মানে আমরাও দেখেছি, মানে সেটা তো অবশ্যই একটা প্রাপ্তি। মানে সেইটা আমরা পরে যখন গিয়ে সেই দেবকে দেখছি, সেটা পরিণত দেব, আমি যাকে যখন দেখছি দেবকে, তখন দেব অনেক পরিণত, সেই হিরো, ছোটোবেলার হিরো দেব তো নয় তখন, মানে অ্যাজ আ প্রডিউসার দেখেছি। তবে হ্যাঁ, চার্মটা তো একই রকম থাকে, মানে একটা প্রথম দেখা, সেটা তো একটা অন্য অভিজ্ঞতা ছিলই। হ্যাঁ, সেটা তো ভালোই লেগেছে। মানে ইভেন আমরা বোধহয় অ্যাক্টর দেবও এখন অনেক বেশি ম্যাচিওরই দেখি, মানে হয়তো খাদান এখন আমরা কমার্শিয়াল সিনেমা এবছর পেলাম, সেটা অন্য কথা, কিন্তু তার আগে যে দেবের কাজগুলো সেগুলো তো সবই খুবই ম্যাচিওর অভিনেতার হিসেবে কাজ, মানে যেরকম আগে ছবি করতো তার থেকে অনেক আলাদা ঘরানা। তো প্রচুর ডিরেক্টরের সাথে আমি কথা বলে শুনেছি যে বাংলায় ভালো রাইটারের খুব অভাব রয়েছে। মানে আমার কথা হচ্ছে যে 10 কোটির মনে হয় রাজ্য, সেখান থেকে ভালো রাইটার পাওয়া যাচ্ছে না, বা তোমরাই বা কী করছো তাহলে? ভালো রাইটারের অভাব রয়েছে থেকেও বড় কথা কি বলতো, যে ভালো কন্টেন্ট নিয়ে কাজ করার প্রডিউসারেরও অভাব রয়েছে আমার মনে হয়। রাইটারের তো অভাব আছে, সেটা আছে হয়তো, কিন্তু সব কিছু নিয়ে যে কাজ করার যে ওপেন মাইন্ডেড মানে ব্যাপারটা থাকতে হয়, সেই প্রডিউসারদের মধ্যে সেই জিনিসটা আসেনি। মানে আজকে আমি কথা বলছি, ধর আজকে একটা পুষ্পা 2 সাকসেস পেয়েছে, তো এই পুষ্পা 2 সাকসেস পাওয়ার পরে কিন্তু প্রডিউসাররা কিন্তু মানে নতুন করে ভাববে না যে আচ্ছা পুষ্পা 2 সাকসেস পেয়েছে, আমি একটা অন্য কিছু বানাই। প্রডিউসারদের মাথায় এটা চলে আসে ফার্স্টে যে পুষ্পা 2 এবার যতগুলো তুমি কাজ পেতে শুরু করবে, ততগুলো যেখানে যা কাজ হচ্ছে সবাই মিলে ভাবতে শুরু করবে আমাদেরও পুষ্পা 2 বানাতে হবে। পরিণীতা যখন হয়েছিল, যখন পরিণীতার পরে কাজ পাচ্ছিলাম, যে ধরনের কাজগুলোর অফার পাচ্ছিলাম বা যেরকম কাজ লোকে চাইছিল লেখা, সবার একটাই বক্তব্য, যেহেতু পরিণীতা সাকসেস পেয়ে গেল, তো তুমি লাভ স্টোরি দাও, একটা কিছু লাভ স্টোরি দাও, এবং ইয়াং এজ লাভ স্টোরি, যেরকম পরিণীতা স্কুল গার্ল থেকে শুরু হয়ে গিয়ে হচ্ছে। তো সেইটা হয়েছে, তখন যদি আমি অন্য গল্প, যত ভালো গল্পই শোনাচ্ছি, তখন সেগুলো ভালো লাগছে না কারণ ভালো লাগছে না, কারণ লোকের মাথায় ওটা গেঁথে গেছে যে এই ফর্মুলায় ছবি হিট হয়েছে।
তাহলে এই ফর্মুলাতেই একদম খাপে খাপ বসাতে হবে এটাকে। আবার বিনোদিনী হয়ে যাওয়ার পর থেকে, বিনোদিনী অ্যানাউন্সের পর থেকে আমি শুনলাম আচ্ছা বায়োপিক দাও, কারোর একটা বায়োপিক করো, কারোর একটা এরকম একটা বায়োপিক, নারী সেন্ট্রিক মানে ওমেন সেন্ট্রিক একটা বায়োপিক দাও। মানে এই জিনিসটা মানুষের মাথায় গেঁথে গেছে যে কিছু একটা সাকসেস মানে কি হচ্ছে, মানে ধরো ভ্যারাইটি অফ কন্টেন্ট যেটা, সেটা কিন্তু আমরা দিতে চাইছি, রাইটাররা দিতে চাইছে, সবাই যারা লেখেন বা নতুন নতুন রাইটাররাও আসছেন, সবার কাছেই প্রচুর ভ্যারাইটি অফ কন্টেন্ট আছে, কিন্তু মানুষ প্রডিউসাররা বলতে পারি বা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা ধারণা আছে হয়তো যে কোথাও কি বাধাগতে ছবিটা করবো, মানে ফর্মুলার বাইরে বেরোবো না, মানে রিস্কটা নেওয়ার জায়গাটা বোধহয় কম, সেই কারণে বোধহয় মনে হচ্ছে যে কন্টেন্টটা। আরেকটা জিনিস আমি শুনেছিলাম যে বাংলায় এখন ভালো কমার্শিয়াল গল্প লেখার সেরকম রাইটারের অভাব। মানে তুমি যেটা বললে যে সেটা তো এক ধরনের গল্প, ধরো আজকে যারা কমার্শিয়াল ছবি করতে চাইছে তাদের কাছে আমি শুনেছি যে ভাই ভালো গল্প থাকলে আমাকে বলিস, মানে তারা এরকমভাবে আমাকে অ্যাপ্রোচ করেছে। মানে আমি বলতে যে সমস্যাটা কোথায় হচ্ছে, যে একটা বলতে গেলে দেখ যে কমার্শিয়াল বলতে আমরা কি বুঝি, মানে কমার্শিয়াল তো বাণিজ্যিক ছবি, তো যে ছবিটা আমাকে রেভিনিউ জেনারেট করছে হওয়ার পর, তো সেই কোন আমরা কি তাহলে বিনোদিনী লিখেছি, বিনোদিনী কি আমরা বলবো কমার্শিয়াল নয়? মানে বিনোদিনী কিন্তু যতটা সম্ভব, মানে যে দেবের কথা বললি অ্যাজ আ প্রডিউসার, এবং যতটা সম্ভব আমি যেরকমভাবে চেষ্টা করেছি যা করার, যেটা কমার্শিয়াল মানে পুরোপুরি ফুল অন এন্টারটেনমেন্ট, ফুল অন মানে ইতিহাসকে ডিস্টর্ট না করে যতটা সম্ভব, ঠিক অবশ্যই বায়োপিকে তো আমি যা খুশি লিখে দিতে পারি না, কিন্তু তাহলেও যাতে মানুষ দেখে বিনোদন পান, মানে সেই জিনিসটাই হচ্ছে কমার্শিয়াল। মানে ধরো এখন কমার্শিয়াল বলতে যেটা যে ধরনের ছবি বলছে যে কোথাও ওই সাউথের প্যালেট, যেটা মানে ধরো পুষ্পা 2, মারপিট থাকবে, যেটা সোজা কথায় মানে একদম সিটি পড়বে, হলে গিয়ে নাচ গান হবে, মানে দেবজিৎ যে ধরনের ছবি করতো আগে, সেই ছবিগুলোর বোধহয় মানে লেখার প্যাটার্নটা কমেছে। তার কারণ বোধহয় মূলত মানুষ তো দর্শকেরও বোধহয় স্বাদ চেঞ্জ হয়েছে, কারণ না হলে মানে চেঞ্জ হলো কেন, চলছিল তো ওই ছবিগুলো, কিন্তু খাদান আবার চললো, মানে এটা তো বলা খুব মুশকিল যে কোনটা চলবে কোনটা চলবে না, মানে কিন্তু সেই কমার্শিয়াল প্যাটার্নটা কিন্তু আস্তে আস্তে গিয়ে উইন্ডোজ গিয়ে যখন ধরলো, উইন্ডোজের ছবিগুলো তো খুব কমার্শিয়াল ছবি, কারণ তারা তো মানে ব্যবসা দিয়েছে, বহুরূপী তো কমার্শিয়াল ছবি। এর আগে তুই প্রাক্তন কি কমার্শিয়াল ছবি বলবি না? প্রাক্তন বেলা শেষে কি কমার্শিয়াল ছবি নয়? এগুলো মানে ধরো একটা খাদান যেমন গ্রাম বাংলা উজাড় করে দেখছে, প্রাক্তন কিন্তু আবার সেরকম গ্রাম বাংলা উজাড় করে দেখছে না, মানে মানে এখন কমার্শিয়াল ছবি বলতে শহর কেন্দ্রিক কমার্শিয়াল আর গ্রাম কেন্দ্রিক কমার্শিয়ালের বিভাজন এনে ফেলেছি, মানে বিষয়টা সেইখানে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেরকম যদি মানে সেটারও তো একটা বিগ বাজেট দরকার, সেরকম যদি প্রডিউসাররা এগিয়ে আসেন, মানে সেরকম গল্প নিশ্চয়ই আছে বা দেওয়া হয়, মানে আমি তো অন্তত মনে করি যে আমি যেমন স্টকে আছে, তার মানে আমার স্টকে আছে, অবশ্যই আছে, সেটা তো আছেই। দেখ সব কিছুই আমি মনে করি যে ভ্যারাইটিতে আমি বিশ্বাস করি, মানে আমি এক ধরনের কাজ করাতে খুব একটা বিশ্বাসী নই, মানে ওই যেটা বললাম যে ওই একটা সাকসেস পেয়েছে মানে সেইটাই করে যেতে হবে, তার থেকে মানে আমার ভেরিয়েশন নিয়ে ভাবা উচিত। বাংলায় সত্যি একটা কোথাও রাইটারের অভাব রয়েছে, মানে ধরো ঘুরিয়ে ফিরিয়ে ছবি ফ্লপ হচ্ছে, সে তারপর দেখছি সেই রাইটারই লিখে যাচ্ছে বারবার, মানে এটা তো হচ্ছে। হ্যাঁ সেটা তো হচ্ছে, সেটা হচ্ছে তার বোধহয় কারণটা সম্পূর্ণ আলাদা, মানে সেটা হয়তো ফেভারিটিজম কিছুটা থাকে, মানে আমি যদিও সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কিছু পাইনি সেরকম ফেভারিটিজম, তো সেটা মনে করে নেয় না যেন লোক আবার যে আমি সেটা পাচ্ছি কোথাও, কারণ আমার রিপিট কাজ কিছু সেরকম নেই। তো যাই হোক, আমি বলছি যে একটা জায়গায় একটা দল বেঁধে মানুষ দল বেঁধে নিচ্ছে, নিজেদের মধ্যে একটা গ্রুপ করে নিচ্ছে, এবং তারা সেটাই দিয়ে সেই দলের মধ্যে ছবি চলে না, তাও দেখি একের পর এক সেই একই জিনিস হোক বা না হোক, ওই সেই নিজেদের গ্রুপ, নিজেদের প্রডিউসার, নিজেদের পারস্পরিক নিজেদের পিঠ চাপড়ানো, নিজেরাই নিজেদের পিঠ চাপড়াচ্ছে, নিজেরাই নিজেদের সাকসেস পার্টি করছে, মানে ছবি চলেনি কিন্তু সাকসেস পার্টি হচ্ছে, ফ্লপ হয়ে যাওয়া ছবিকে নিয়ে উদযাপন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু মানে সেই একই করে যাচ্ছে মানুষ, কারণ হয়তো কোথাও গিয়ে প্রডিউসারদেরকে নতুন নতুন যারা প্রডিউসার আসছে, যে কারণে মার্কেটে আমরা কাজ করতে গেলে দেখা যায় যে প্রডিউসাররা এখন টাকা ঢালতে ভয় পাচ্ছেন প্রচুর বাংলা ছবিতে, কারণ ভয় পাওয়ার একটা কারণও রয়েছে, কারণ এইরকম ভুলভাল কিছু বুঝিয়ে মানুষকে, মানে এরকম ধরনের কিছু ফেক লোকজন আছে যারা বুঝিয়ে যে না এই দারুণ কিছু একটা করে ফেলছি, হয়তো একটা সিনেমার বাইরের লোক, তার সিনেমা সম্পর্কে নলেজ নেই, তো সে একটা ছবিতে টাকা ইনভেস্ট করতে এসছে, সে একটা আশা নিয়ে করছে যে আমার একটা বিজনেস হবে এর থেকে, তাকে বুঝিয়ে দেওয়া হলো আর এর থেকে দুর্দান্ত বিজনেস হবে আপনার, তারপর দেখা গেল একটা মানে ঝুল গল্প, যে গল্পটার কোনো মেরিট নেই, যেই কাজটা মানে হিরো হিরোইন কাস্টিং করা হলো তাদের কোনো কিছু মানে স্টার ভ্যালু নেই, কিছু নেই, তো সেরকম একটা নিয়ে একটা গল্প বানিয়ে ছবি ছেড়ে দেওয়া হলো মার্কেটে। এবার সেই প্রডিউসারটা তুই বল যে দ্বিতীয় ছবিতে সে ইনভেস্ট করবে, আর এই করে করে প্রডিউসারকে সত্যি কথা বলতে মানে প্রডিউসার নেই সেই মুহূর্তে, প্রডিউসার এই কারণে নেই, কিন্তু
প্রচুর লোক বিশ্বাস কর এগিয়ে আসেন বাংলা ছবিতে টাকা ইনভেস্ট করতে, এবং এই ছোটো ছোটো ভুলভাল লোকজনের হাতে পড়ে যায়। এই ভুলভাল লোকজন ছোটো ছোটো কয়েকটা ছবি বানায় এবং এদের দ্বারা প্রডিউসাররা ভীত হয়ে পালিয়ে যান, কারণ একটা ছবিতে এত লস খান বা একটা কি মানে তারপরে তারা কী বোঝায় ভগবান জানে, মানে 2-3টে ছবি পরপর চলে যায় যে ফ্লপ হচ্ছে, তারপরেও তারা বুঝিয়ে এটা হয়নি ওটা হবে এই কারণে হয়নি, এইভাবে করে তো অবভিয়াসলি 1বার 2বার 3বার ঠোকে আর সে প্রডিউসারটা টাকা ঢালবেন না বাংলা ছবিতে, বলবে যে ছবি চলে না, কিন্তু সেটা নয়, যারা বোঝেন সিনেমাটা, ওই জন্য প্রডিউসারের সিনেমাটা বোঝাটা খুব দরকার। প্রচুর মানে কমেন্ট করে বা করে যে তারা রাইটার হতে চায়, তো মানে তাহলে তাদের পথটাই বা কী, মানে আদৌ কি কোনো ভবিষ্যৎ আছে? তুমি ধরো, আমি ছোটোভাবে নিও না, তুমি ধরো একজন নারী হিসেবে তুমি 5 বছরে 2-3টে গল্প লিখে তুমি চালিয়ে দিলে, বাট একটা ছেলের পক্ষে তো সেটা সম্ভব হবে না। ধরো যে কেরিয়ার বানাতে চাইছে, আমি আবার এই বিভাজনটা করছি বলে কেউ আবার খারাপ ভাববেন না, তো না সেটা অবশ্যই না। আমি তো বলছি যে রাইটিংটাকে যদি আমরা অনলি কেরিয়ার ভাবি একেবারেই সম্ভব নয়, মানে আমি তো সবসময় ছেলে মেয়ে হিসেবে বলছি না, যদি আমি মনে করি যে না এটা দিয়ে আমার মানে আই হ্যাভ টু রান মাই কিচেন, তাহলে সম্ভব নয়। মানে এইটা দিয়ে কোনোদিনও, এই পেশাটা দিয়ে এটা কোনো এতটাই আনসার্টেন, মানে এটা তোমার একটা সাইডে কিছু হলে হতে পারে সেরকম একটা ব্যাপার, তুমি একটা তোমার নিজের প্রফেশনাল। আর তার থেকে বড় কথা কী বলতো, যে বাংলা ছবিতে সবচেয়ে বড় কথা, যে বাংলা ছবি বলে না, যে কোনো ছবিতেই যদি তুই নাম আর রেকগনিশন ঠিকভাবে না পাস, সেখানে তো কাজ করার ইন্টারেস্টটা একসময় গিয়ে লুজ করবে মানুষ, সেটাও হয়। মানে এই যে বলছি নতুন রাইটার নেই কেন, নতুন রাইটার আসছে হয়তো, কিন্তু সেইভাবে সেই তাদের ক্রেডিট, মানে রাইটারদেরকে ক্রেডিট বিভিন্ন সময় দেওয়া হয় না, ঠিকভাবে দেওয়াই হয় না। আমি তো অন্তত কাউকে বলবো না যে কেউ এটাকে পেশা, মানে হ্যাঁ নেশা তার অন্য কিছু হিসেবে, বাংলা ছবিতে এরপরে রাইটারই পাওয়া যাবে না, না সেই জায়গায় তো বাংলা ছবি বাংলা ইন্ডাস্ট্রিকেই ভাবতে হবে। সেটা যদি বাংলা ইন্ডাস্ট্রি নিজেরা ভাবে যে না আমাদের রাইটারের প্রয়োজন আছে, তাহলে সেই সম্মান বা সেই রকম সাম্মানিক এবং সম্মান দুটোই বলছি, যে সেই দুটোই তাদের ভাবতে হবে, যে যদি সেরকম কোয়ালিটির কাজ চায় তো দুটোই দিতে হবে, না দিলে তো কেউ এমনি করতে পারে না। না হয়তো আমার ছবিটাই অন্য একজন বিজ্ঞাপন করে বেড়াচ্ছে, সে প্রডিউসার পেয়ে গেল সেই ছবিটা বলে, এরকম ঘটনা আমার প্রচুর জানা আছে, যে পরে সেই প্রডিউসার সাথে আমার আলাপ হয়েছে, সেই প্রডিউসার বলছে আচ্ছা তোমার লেখা, আচ্ছা ও তো বললো ওর লেখা, তারপর উনি নিজে গুগল করে দিল, ও আচ্ছা আমি তো গুগল করে দেখিনি আগে যে তোমার লেখা, বলে আচ্ছা তার মানে আমাকে বোকা বানিয়ে চলে গেছে। মানে এরকম ঘটনা, সেই প্রডিউসারকে বোকা বানিয়ে তার থেকে টাকা নিয়ে চলে গেছে, যে আচ্ছা আমি ছবি করছি, আমি এই ছবিটার লেখক আমি, মানে এরকম ঘটনাও আছে। মানে নতুনদের জন্য তাহলে কি, মানে তাদের কি কোনো কিছু আছে? মানে না আমার মনে হয় না যে রাইটিং খুব ভালো কিছু কেরিয়ার অপশান তো নয়। হ্যাঁ, কারোর যদি খুব ধৈর্য থাকে, অধ্যাবসায় থাকে, লেগে থাকার একটা মানে কি বলে যে প্যাশন থাকে, লেখার প্রতি প্যাশন থাকলে একমাত্র আমার মনে হয় তাহলেই সম্ভব। বুড়ো বয়সে ভিক্ষা করে খেতে হবে। হ্যাঁ একেবারেই তাই। লোকে মনে করে যে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে বোধহয় বিশাল টাকা পয়সার ব্যাপার, বাইরে থেকে মনে করে, কিন্তু রাইটিংয়ের সেরকম কিছুই বিষয়টা নয়। দিয়ে আমারও মনে হয় মাঝে মাঝে যে না এই সবের পিছনে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই, কিছু হবে না। তারপর আবার যেহেতু সিনেমার প্রতি ভালোবাসা থেকে বল বা যাই হোক, লেখার প্রতি ভালোবাসা থেকে বল, যে যেহেতু পড়তে শুরু করেছি, হ্যাঁ সেটাও একটা ব্যাপার, কিন্তু মানে সেটাই আর কি, তবু লেগে পড়ে আছি, যতক্ষণ চেষ্টা করে যাচ্ছি সেটা। কিন্তু নতুন কাউকে যদি আমি বলি যে না কেরিয়ার অপশন, তো আমি একেবারেই বলবো না, এটা কোনো কেরিয়ার অপশন হতে পারে না। মানে নতুন কেউ রাইটার হতে চাইলে তার আর বিয়ে টিয়ে হবে না, ঠিক আছে, কিছুই হবে না, তো এইভাবেই কাটাতে হবে। রাইটার হয়ে থাকতে গেলে কিছুই হবে না, মানে আরও কিছু হতে হবে সাথে, তার সাথে রাইটিংটাকে ভাবতে হবে, তাহলে হতে পারে। মানে মাঝে মাঝে একটু আইপিএলে কমেন্ট্রি করলো বা একটু টুকটাক, মানে এখন তো অনেক ডিরেক্টর দিকে আইপিএলে কমেন্ট্রি করে, বা পলিটিক্স তো আছেই, দরজা খোলা রয়েছে, এরকম যদি করে তাহলে একটা কাটিয়ে দেবে। আমি জাস্ট তাও আশার আলো তো হিসেবে, তুমি যদি ধরো একটা গল্প থেকে তো একটা স্ক্রিন প্লে সাজাতে হয়, দেখো গল্প তো অনেকেই লেখে, বাঙালি ঘরে সবাই গল্প লেখে, তুমি যদি ছোট্ট করে যদি কিছু এক্সাম্পল দিয়ে বোঝাতে পারো যে গল্প থেকে অ্যাকচুয়ালি যে স্ক্রিন প্লে কীভাবে করা যায়। প্রথম কথা, লেখাটা না মানে এত বুকিশ নয় ব্যাপারটা, যে মানে কিছু শেখা যায় না, মানে এই যে সব কিছু যেমন একটা কোর্স হয়, মানে আমি একটা স্পোকেন ইংলিশের কোর্স করলাম, আজকাল হচ্ছে দেখছি, যদিও রাইটিংয়ের নাকি মানে কোর্স হচ্ছে, স্ক্রিন প্লে শেখাবে। আমার খুব হাস্যকর লাগে বিষয়টা, যে স্ক্রিন প্লে কাউকে শেখানো যায় বলে আমার মনে হয় না, মানে আমার এটা পুরোপুরি ব্যক্তিগত পারসেপশন। এই জিনিসটা না কাউকে শেখানো যায় না, মানে লেখাটা বিশেষ করে ক্রিয়েটিভ জিনিসটা কাউকে শেখানো যায় না, তার যার থাকে তার হয়, ভেতরে থাকতে হয়, তাহলেই হয়। মানে যদি তার থাকে তাকে কেউ আটকে রাখতে পারবে না, ঠিক একদিন না একদিন বেরোবেই। আর গল্প থেকে স্ক্রিন প্লে করা মানে আমার মনে হয় প্রচুর সিনেমা দেখা, যেটা আমি হয়তো জানতাম না, আমি নিজেও এই ক্যারিয়ার অপশান একদিন আসবো, কিন্তু সত্যি কথা বলতে আমার হয়তো সেদিকে রেস্টুরেন্টে ছিল, কারণ আমি নিজে প্রচণ্ড সিনেমা দেখতে ভালোবাসতাম ছোটো থেকে। আমি প্রচুর মানে কলেজ লাইফে প্রচুর সিনেমা দেখেছি, মানে সিনেমা আমার শুক্রবার হলে সিনেমার টিকিট কেটে ফেলতাম আমি, এরকম একটা ব্যাপার ছিল আমার। এইটা থেকে ABCD করে আমি শেখাবো যে এটা হাতে ধরে, এই জিনিসটা কোনো দিন সম্ভব না। মানে এইটার পরে আচ্ছা গল্প লিখলেন টেকনিক্যালি 1 লাইন, তারপর এখান থেকে এরকমভাবে স্ক্রিপ্ট হবে টেকনিক্যালি স্টেপ 2, স্টেপ 1, স্টেপ 2 করে আমি কোনোদিন বলতে পারবো না, কারণ সিনেমাটাকে দেখতে হয়।
আমি যেটা প্রথম নিজে স্ক্রিপ্ট লিখতে গিয়ে যখন ফেস করছিলাম যে কীভাবে স্ক্রিপ্ট লিখবো, আমি নিজেও ভেবেছিলাম যে কী লিখবো, তখন গল্প তো সবাই লেখে, মানে গল্পটা তো অনেক মানে ভাবতে পারি, মনে একটা কনসেপ্ট আসতে পারে, সেটা হতে পারে স্ক্রিন প্লে করবো। স্ক্রিন প্লেটা অ্যাকচুয়ালি পুরো সিনেমাটাই স্ক্রিন প্লে, মানে মেরুদণ্ড যেটা বলছি, কেন বলছি যে পুরো সিনেমাটা আমি যদি সিনেমাটা চোখের সামনে দেখতে না পাই আমি স্ক্রিপ্ট লিখতে পারবো না। মানে আমার এই দিক দিয়ে আসছে, হ্যাঁ যেটা বলতে চাইছি যে আমি যখন স্ক্রিপ্ট লিখি মানে হয়তো ডিওপির কাজ অনেকটা থাকে, সেইগুলো ডিওপি করার কথা, কিন্তু যেহেতু আমি নিজে সেভাবে স্ক্রিপ্ট আমি পুরো সিনেমাটা দেখতে পাই নিজে, মানে আমি নিজে এখন অব্দি সত্যি কথা বলতে মানে বিনোদিনও দেখতে পাইনি, আমি ছেলে ছোট ছিল প্রিমিয়ার এগুলো দেখতে পাইনি। তাহলে তো আমার মনে হয় যে ক্যামেরার সম্পর্কে একটা ক্যামেরার সম্পর্কে ধারণাটা মনে হয় পারসেপশনটা নিজে থেকেই অনেকের টেকনিক্যালি থাকে, আমার টেকনিক্যালি ছিল না, যেটা সত্যি কথা বলতে আমার টেকনিক্যাল ক্যামেরা সম্পর্কে নলেজ নেই। আমি এখনও কথা বলছি, আমি জানি না কোন দিকে ক্যামেরা কী হচ্ছে, আমি কথা বলে যাচ্ছি নিজের মতো। গ্রামাটিক্যালি কতটা ঠিক হবে মানে সেটাও তো একটা বিষয়, সেটা বিষয় থাকে, কিন্তু সেটা না মানে পরে খাপে খাপ পড়ে যায়, মানে যখন তুই ঠিকঠাকভাবে যদি লিখতে পারিস, লেখা হয়ে গেলে সেই গ্রামাটিক্যাল এরর ছোটোখাটোগুলো সেগুলো মানে ম্যাচ করে যায়, সেটা নিয়ে খুব একটা অসুবিধা হয় না। যদি বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা যখন স্পোকেন ইংলিশ আমাদেরও হয়, আমিও বলতে চাই, কারণ আমাদের মাথায় গ্রামারটা ফার্স্ট আসে। আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, আমাদের প্রথমে মনে হয় আমার গ্রামাটিক্যালি এটা ভুল বলছি না, কথা বলতে গেলে কিন্তু গ্রামাটিক্যাল দরকার হয় না, দরকার হয় না তো, দরকার হয় না, এটাই আমি বলতে চাই। ঠিক সিনেমার ক্ষেত্রেও তাই, দরকার হয় না। কমিউনিকেশনের সময় তখন আমরা কিন্তু সেই জন্য হোঁচট খেয়ে যাই, যেই আমি গ্রামারটা মাথায় আনি যে আমার গ্রামার এখানে ভুল হচ্ছে, হি বলছি, সি বলছি, ইজ বলছি, আর বলছি, এগুলো মাথায় আনতে শুরু করলে আমার আটকে গেল, পুরো সব চচ্চড়ি করে ফ্লোটা আটকে গেল বলার। ঠিক যেটা হয় সিনেমায় যখন আমি লিখতে বসে, যদি আমি এটা ভাবি আচ্ছা এখান থেকে আমার ট্রানজিশন হচ্ছে, এখান থেকে অ্যাকশন বলবে, এখান থেকে বেরিয়ে যাবে, এটা আমার মনে রাখতে হবে, মুখস্থ করবো, এটার পরে এটা হবে, মানে অনেক কিছু থাকে স্ক্রিপ্টের। সেই জিনিসগুলো যখন তুই টার্মগুলোকে মাথায় নিয়ে এসে শিখে নিলি, বুকিশ নলেজ একটা বই টই কিনে পড়ে ফেললি, কি একটা কোর্স করে আসলি, করে এসে বসে মাথায় ঢুকে গেছে ওগুলো, যে আচ্ছা এখান থেকে এইটা হবে, এরপরে এটাকে ট্রানজিশন বলে, এখান থেকে বেরিয়ে চলে গেল, এরপরে নেক্সট ইন্টেরিয়ার এক্সটেরিয়ার অমুক তমুক অনেক কিছু থাকবে। তো সেইগুলো যখন এসে মাথায় বসে গেল, যখন তুই লিখতে যাবি, তোর ক্রিয়েটিভ যে ফ্লোটা, ইমাজিনেশনের যে ব্যাপারটা, সিনেমা তো মূলত ইমাজিনেশন, তখন তুই ফ্লোটা ওই ঠিক ওই হোঁচটটা যেটা বললাম, ওই স্পোকেন ইংলিশ বলতে গিয়ে যে হোঁচটটা আমরা খাই গ্রামার মনে রাখলে, আমার ক্ষেত্রে তাই মনে হয়। আমার ক্ষেত্রে এটা ঠিক হয়েছে, মানে আমি যখন আমার গ্রামার ভেবে কোনো লিখিনি, আমি সিনেমা দেখতে পাই, আমি গল্প ভাবার পরে আমার সিনেমাটা আমার কাছে রেডি থাকে, কে কোথা দিয়ে এসে কথা বলছে, কে কী কস্টিউম পরে আছে, সেটা আমার স্ক্রিপ্টে লেখাও থাকে। যারা যেসব ডিরেক্টর আমার স্ক্রিপ্ট পড়েছেন তারা জানেন আমার কতটা ডিটেল স্ক্রিপ্ট থাকে, মানে বিষয় ধরো 3 অ্যাক্ট স্ট্রাকচার এরকমও তো অনেক স্ট্রাকচার থাকে, মানে লো পয়েন্ট, মিড পয়েন্ট, হাই পয়েন্ট এরকম তো থাকে। সেইগুলো নিয়ে অত মাথা ঘামানোর মতো করে আমি স্ক্রিপ্ট লিখি না। আমি সত্যি কথা বলতে আমি যেভাবে স্ক্রিপ্ট লিখি আমি সেটা সোজা সাপটাভাবে লিখি, এবং আমার যেখান থেকে যা যা মনে হয় আমি সেভাবে লিখি, এবং সেভাবে তো চলছে, আপাতত চলছে। মানে সেটা আমি বলতে চাইছিলাম, যে কারণে যে প্রথম স্ক্রিপ্ট লেখার পর যখন বোম্বাদা ফোন করে বলেছিলেন যে এই গল্পটা আমার দুর্দান্ত পছন্দ হয়েছে, মানে স্ক্রিপ্টটা, গল্প না গল্প, তখন তো আমি স্ক্রিপ্ট লিখে আমি খুব ভয় ছিলাম প্রথম স্ক্রিপ্টটা লিখে, কারণ প্রথম স্ক্রিপ্ট লিখেছি যে কী আর আবার বোম্বাদা পড়ছে, আমার তো আরও ভয় লেগেছিলো। তারপর বোম্বাদার মধ্যে সেই হাম্বেলনেসটা আছে, সেই সময়ানুবর্তিতা, মানে উনি যদি বলেন 11টায় টাইম, মানে আমি দেখেছি উনি 11টায়, আমি যদি 5 মিনিট লেট করতে পারি, উনি 11টা মানে 11টাই বসেন, মানে আর কোথাও গেলে পাওয়া যায় না চট করে। মানে তারপরে এই যে উনি প্রথম ফোন করছেন আমাকে, নমস্কার আমি প্রসেনজিৎ চ্যাটার্জি বলছি, মানে এমনভাবে পরিচয় দিলেন যেন উনি একজন নিউ কামার। মানে এই যে জিনিসটা, ওনার গলাটা শুনলেই তো সবাই বুঝতে পারবে, সেই বোঝা যায় সেটা উনি আমাকে তো তার আগের জন কেউ ফোন ধরে দিয়েছে যে কথা বলার, তো সেটা তো আমি জানি উনি বলবেন। মানে উনি আমাকে ইন্ট্রোডাকশন দিচ্ছেন, নমস্কার আমি বলছি, এত হাম্বেল, তার গলার টোন, কথা বলা, এবং মানে যথেষ্ট স্নেহ করেন। মানে আরেকটা ব্যাপার ঘটনা হচ্ছে, মীরের চরিত্রটা দেখেছো তোমরা, যে গুরমুখ রায়, ছোটো খুব বড় চরিত্র না, ছোটো একটা চরিত্র, যে কারণে মীর, আমি যেদিন শোনাতে গিয়েছিলাম সেদিন মীরের কাছে 10 থেকে 12 মিনিট সময় নেওয়া ছিল, ওর একটা অন্য কোথাও প্রায়র অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেখানে চলে যাওয়ার কথা। তো সেই জন্য আমরা যে শুধু ওর চরিত্রটাই ওকে ন্যারেট করবো, পুরো স্ক্রিপ্ট তো শোনার দরকার নেই, অতটা সময়ও দিতে পারবে না, তো সেটা শোনাতে গিয়েছিলাম। তো সেটা শোনাতে গিয়ে আর আমি তখন এত এনগ্রসড ছিলাম, প্রত্যেক জায়গায় স্ক্রিপ্ট শুনি বেড়াচ্ছি। তো সেই সময় মানে গিয়ে তো মীর মানে শুনতে বসে ফার্স্ট থেকে, তো মীর এত নিজেও ডিপলি ঢুকে যায় গল্পটার মধ্যে, যে পুরো 3 ঘন্টা কোথা দিয়ে চলে যায় আমরা কেউ জানি না। পরে ফোন আসে, মীর সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে সেদিন শোনে গল্পটা, মানে 10 মিনিট সময়, তখন সব আরও কিছু শোটও ছিল বোধহয়, সমস্ত কিছু ক্যান্সেল করে দিয়ে শোনে, এবং গল্পটা শেষ হওয়ার পরে বলে যে আমি প্রিয়াঙ্কা আমি এখানে মাস্ট সে, মানে এটা ছেড়ে আমি উঠতে পারলাম না, এমন লেখাটা হয়েছে। আজ আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম, এরকম আড্ডা আলোচনা করে কেমন লাগলো? হ্যাঁ, সৌম্যর সাথে আমার আগেও কথা হয়েছে, বিনোদিনী নিয়ে আমরা তখন অনলাইনে করেছিলাম ইন্টারভিউ, তো এবার সৌম্য সামনাসামনি আমি বসলাম সৌম্যর সাথে কথা বললে আমার খুবই ভালো লাগে সবসময়। এবং সবাই প্লিজ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ওর চ্যানেলটার নাম হচ্ছে সৌম্যস থট, এটা সবাই সাবস্ক্রাইব করবেন, দেখবেন, এরকম ভবিষ্যতে আমরা আরও আলোচনা নিয়ে আসবো। অনেকক্ষণ হয়ে যাবে।